আমার প্রিয় ছোট ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা চলে আসছে। দেখা যাবে কোনো কোনো স্কুলে 1 মাস পরে টেস্ট পরীক্ষা, কোনো কোনো স্কুলে 1.5 মাস, কোনো কোনো স্কুলে 1 মাস 10 দিনের মতো টাইম পাবা টেস্ট পরীক্ষা। এর মধ্যে কিন্তু দেখা যাবে যে তোমাদের সবগুলো স্কুলে টেস্ট পরীক্ষাটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখন পড়াশোনা তো সবাই করতেছো, বাট পড়াশোনা কি তোমরা ইফেক্টিভ ওয়েতে পড়তেছো কিনা সেটা আজকের এই ভিডিওটা থেকে তুমি নিজেই নিজেকে বলো যে ভাইয়া তুমি ইফেক্টিভ ওয়েতে পড়াশোনা করতেছো কি করতেছো না। দেখো ভাইয়া, পড়াশোনা তো সবাই করে, বাট ইফেক্টিভ ওয়েতে পড়াশোনা যারা করে তারা কিন্তু অল্প পরিশ্রমে অনেক বেশি ভালো রেজাল্ট অর্জন করতে পারে। আর শুধুমাত্র তোমার পদার্থ রসায়ন সায়েন্সের সাবজেক্টগুলাই কিন্তু না, জেনারেল যে সাবজেক্টগুলো আছে সেই জেনারেল সাবজেক্টগুলোর মধ্যে কি কি আছে ভাইয়া? এই যে বাংলা আছে, ইংলিশ আছে, ইসলাম শিক্ষা সবই কিন্তু আছে। হ্যাঁ, তো ওই সাবজেক্টগুলো তোমাকে পড়তে হবে। তো দেখা গেছে যে একটা সাবজেক্টের উপর সারাদিন তুমি দিলে হবে না। সো ওইটার জন্য তোমার দরকার হচ্ছে ইফেক্টিভ পড়াশোনা। এখন ইফেক্টিভ পড়াশোনা কি ভাইয়া সব পড়বো? না 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 না, সব পড়বো না। ইফেক্টিভ পড়াশোনা মানে হচ্ছে কিছু গুছানো পড়াশোনা। কোনটা কোনটা পড়বো, কোনটা কোনটা বাদ দিব, কোনটা কোনটা ভালো মতো পড়বো সেটা তোমাকে বুঝতে হবে। আর ইফেক্টিভলি পড়তে গেলে একটা জিনিস নতুন করে আর নতুন কোনো পড়া যাবে না। টেস্টের পরে নতুন কিছু পড়া যাবে না, টেস্টের আগেই তোমার পড়াশোনাটাকে গুছিয়ে আনতে হবে। আর টেস্টের পরে যদি নতুন কিছু পড়ো তাহলে এটা যাতে এত বেশি নতুন না হয়। আর নতুন হলেও পড়াশোনার টেকনিক হচ্ছে ভাইয়া তুমি কম পড়ো, সিলেক্টিভ জিনিসপাতি পড়ো, কিন্তু ওই জিনিসটা বারবার 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 করো। একটা জিনিস যখন বারবার তুমি করো ওই কাজটা কখনোই তুমি ভুলো না। তো একটা জিনিস যখন তুমি বারবার বারবার পড়ো, একই জিনিস বারবার রিভিশন দাও, বারবার রিভিশন দাও, বারবার রিভিশন দাও, তাহলে দেখবা যে ওইটা তোমার মাথার মধ্যে এত সুন্দরভাবে ঢুকবে তুমি আর ওইটা কখনো ভুলবা না। আর ওই কনসেপ্ট তোমার গুলাবে না। আর ওই কনসেপ্ট থেকে সৃজনশীল আসলেও তোমার কখনোই মিস হবে না। সো পড়াশোনার স্মার্ট ওয়ে হচ্ছে পুরা বই আমি পড়বো না, আমার যে কনসেপ্টগুলো ভাল লাগে, যে টপিকগুলো ভাল লাগে সেই টপিকগুলো আমি পড়বো, অ্যান্ড ওই টপিকগুলো বারবার পড়বো বারবার পড়বো বারবার পড়বো, যাতে আমার মাথার মধ্যে একদম গেঁথে যায়। হ্যাঁ, আমি যাতে স্বপ্নেও ওগুলো আমার ভুল না হয়। ঠিক আছে, দেখার সাথে সাথে কনসেপ্ট মাথায় চলে আসে। সো ওইভাবে পড়তে হবে। সো ওইভাবে পড়ার জন্য তোমার আগে জানতে তো হবে কোন কোন টপিকগুলো একদম কোন কোন কনসেপ্টগুলো ভালো মতো ক্লিয়ার করলে সেগুলো থেকে প্রশ্ন আসবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে তুমি আসলে কোন কোন টপিকগুলো পদার্থবিজ্ঞানে সকল গুরুত্বপূর্ণ টপিক যার মধ্যে সৃজনশীল অবশ্যই অবশ্যই আসবেই। হ্যাঁ, এর মধ্যে থেকেই আসবে, এর বাইরে আসবে না, কারণ আমি পুরো বইয়ের যা যা আসে সবই দিয়ে দিছি। এখন আমি তোমাদের বলবো যে কোনটা কোনটা অবশ্যই আসবে, কোনটা কোনটা চাইলে তুমি বাদ দিলেও কোনো সমস্যা নাই। আর অবশ্যই যেগুলো আসবে সেগুলোর মধ্যেও যদি তোমার ওগুলা ভালো না লাগে তুমি ওগুলা বাদ না দিয়ে কোনটা কোনটা পড়লে তোমার হচ্ছে খুব সহজে ভালোভাবে A+ চলে আসবে, 90+ মার্ক তুমি পেতে পারবা। ঠিক আছে, সো আজকে আমাদের আলোচনার বিষয় এইগুলাই। সো দেখো, এইখানে আমি আলোচনা করতেছি এই যে প্রথম অধ্যায় ভৌত জগত পরিমাপ। সো আমি যে সাজেশনগুলো দিয়েছি, আমি বলি তোমাকে সৃজনশীল যদি আসে তুমি জাস্ট শিওর থাকো যে আমি যে টপিকগুলো দিছি এই টপিকের বাইরে কিন্তু আসবে না। সো আমি তোমাকে 12টা চ্যাপ্টারের সবগুলো টপিকই এইভাবে বলে দিছি, আমি কোনটা কি পড়বা গুরুত্ব দিবা সেটা আমি এই পুরো ভিডিওতে বলবো। ঠিক আছে না, এই 12টা টপিকই আমি মানে 12টা চ্যাপ্টারের সকল টপিক বলে দিছি। তো ওই টপিকগুলো যদি তুমি ভালো মতো পড়ো তুমি একদম ফুল কমন পাবা, বাট ফুল তোমার লাগবে না। সো ফুল যেহেতু লাগবে না, কোনটা কোনটা চাইলে বাদ দিতে পারো, কোনটা তুলনামূলকভাবে সহজ, কার জন্য কোনটা সহজ, যাদের সিলেবাস শেষ তাদের জন্য কোনটা সহজ, যাদের সিলেবাস শেষ হয় নাই তাদের জন্য কোনটা সহজ, পুরো জিনিসটাই আমি তোমাদের এই ভিডিওতে বলবো। সো প্রথম অধ্যায়ে দেখো ভৌত জগত পরিমাপ থেকে যদি প্রশ্ন আসে, 3টা টপিক থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ, আর হচ্ছে গিয়ে তোমার পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা। সো এইটা থেকে সবচেয়ে বেশি ঘয়ের প্রশ্ন আসে। আর ভার্নিয়ার স্কেল থেকেও আসে, স্ক্রু গজের থেকেও আসে। ঠিক আছে, এই যে ভার্নিয়ার স্কেল থেকে তোমাকে বলতে পারো ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। হ্যাঁ, ভার্নিয়ার স্কেলের পাঠ কত, প্রধান স্কেলের পাঠ কত, ক্ষুদ্রতম স্কেলের পাঠ কত। স্ক্রু গজ থেকেও এই টাইপের কোয়েশ্চেনই আসে। আর পরিমাপের ত্রুটি, মনে করো তোমাকে কোন একটা পরিমাপের দিয়ে দিল, নির্ভুলতা তোমাকে বের করতে বলবে, ক্ষেত্রফলের ত্রুটি বের করতে বলবে, আয়তনের ত্রুটি বের করতে বলবে, এই টাইপের কোয়েশ্চেন আসে। এখন যারা প্রথম অধ্যায়টা ভাল লাগে না, টোটালি বাদ দিতে চাও, তাহলে তোমরা এই টোটালি এই চ্যাপ্টারটা বাদ দিতে পারো, বাট এমসিকিউ এর জন্য পড়তে হবে। আচ্ছা, এমসিকিউ আর সিকিউ সলভ, ভাই আরেকটা কথা তোমাদের আমি বলে রাখি যে এই সাজেশনটা যারা দেখতেছো তাদের জন্য আমি কিন্তু একটা কোর্স লঞ্চ করেছি। সেই কোর্সটা আমি তোমাদের এখন একটা সেকেন্ড সময় দাও, আমি একটু জাস্ট দেখাই দিই, কারণ এটার মতো কোর্স তুমি আর পাবো না। কারণ তোমার টেস্টের পরে 3 মাস একদম 4 দিন করে সকালে এবং বিকালে তোমার হচ্ছে এই আমি কোর্সটা নিব। এখানে লাইভ হবে, সম্পূর্ণ লাইভে তোমাদের সৃজনশীলও সলভ করে দেওয়া হবে, তোমাদের বহু নির্বাচনীয় সলভ করে দেওয়া হবে। কোর্সটা অলরেডি পাবলিশড আছে, আমি যদি তোমাদের একটু ওয়েবসাইটে গিয়ে সেই কোর্সটা দেখাই তাহলে তোমরা দেখতে পাবা। তো কোর্সটা করার জন্য ফোন থেকে অথবা তোমার ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব যেটাই থাকে তুমি ক্রোম ব্রাউজারে চলে যাবে। আমি এখানে একটা আইকগনিটো ট্যাব ওপেন করেছি যাতে আমার সার্চ রেজাল্টগুলো না আসে। তোমরা চাইলে যে কোনো কিছু ফোন, ট্যাব, ল্যাপটপ দিয়ে জাস্ট ক্রোম ব্রাউজার অথবা অপেরা মিনি অথবা ইউসি ব্রাউজার, যে ব্রাউজারটা তোমার কাজ করে সেই ব্রাউজারে চলে যাবা। গিয়ে এখানে লিখবা একাডেমিক ক্লাসেস
কম, এটা লিখে এন্টার মারার সাথে সাথে কিন্তু তোমাদের ওয়েবসাইটটা খুলে যাবে। সো এখানে আমার চ্যানেলটা যদি একটু ভিজিট করো তাহলে তোমরা দেখবা যে কোন কোন এই ওয়েবসাইটে কিভাবে লগ ইন করবা, কিভাবে কোর্স কিনবা। সো আমি জাস্ট আজকে তোমাদের দেখাই দিই যে কোর্সেস পেজে যদি তুমি চলে যাও তাহলে এইখানে দেখো এই যে দেখো ভাইয়া এই কোর্স, এই যে 3টা কোর্স কিন্তু এই যে সাধারণ গণিতের ফ্রি কোর্স চলতেছে, উচ্চতর গণিতে ফ্রি কোর্স চলতেছে। সাধারণ গণিতে অলরেডি 45 জন এনরোল করেছে, উচ্চতর গণিতে 42 জন এনরোল করেছে এবং পদার্থবিজ্ঞানে 55 জন এনরোল করেছে। তো এই কোর্সগুলো না তোমরা ফ্রি পাবা, এই 3টা কোর্স ফ্রি পাবা। বাট এই যে দেখো এসএসসি 2025 টেস্ট পেপার, এসএসসি 2025, এই যে দেখো এসএসসি 2025 টেস্ট লাইভ টেস্ট পেপার সলভিং কোর্স, সিকিউ এবং এমসিকিউ, এটা আমি সব কিছু শেষ করে দিব। সো এই কোর্সটা অলরেডি আপলোড হয়েছে 16 দিনের জন্য, আজ থেকে 16 দিনের জন্য এই কোর্সটা তোমরা কিনতে পারবা মাত্র 500 টাকায়। আর হচ্ছে এটার কোর্স ফি কিন্তু রেগুলার কোর্স ফি 2000 টাকা এটা থেকে। এখনই আমি তোমাদের এই কোর্সের একটুখানি ডিটেলসটা দেখাই দিই। এই যে এই কোর্সের একটুখানি ডিটেলসটা হচ্ছে ভাইয়া এই যে এখানে দেখো, এখানে হচ্ছে এই যে বিষয় থাকবে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাধারণ গণিত, উচ্চতর গণিত। বৈশিষ্ট্য হচ্ছে 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, সম্পূর্ণ লাইভ ক্লাস। সাপ্তাহিক তোমাদের এখানে পরীক্ষার ব্যবস্থা থাকবে। আর তুমি এখানে কোর্স থেকে কি কি শিখবা, তারপর হচ্ছে এই যে এখানে অডিয়েন্স, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল, কি ম্যাটেরিয়াল এই কোর্সে তোমাকে দেওয়া হবে, রিকোয়ারমেন্ট তোমার কি লাগবে, যেমন এই যে টেস্ট পেপার লাগবে, আর অডিয়েন্স কারা, যারা এই যে এই ক্রাইটেরিয়াগুলো যাদের নাই তারা এই কোর্সটা নিতে পারো। সো এই ছিল আমাদের শর্টকাট কোর্সের ডেসক্রিপশন। এখন আমরা চলে যাই সাজেশনের ভিডিওগুলোতে। যাদের এই কোর্সটা লাগবে 16 দিনের জন্য অফার চলতেছে, মাত্র 500 টাকায় তুমি চাইলে এই যে মাত্র 500 টাকায় এই কোর্সটা নিতে পারবা। ওকে, সো দেখো প্রথম অধ্যায় থেকে জাস্ট এই কয়েকটা চ্যাপ্টার পড়লেই হবে। এখন দ্বিতীয় অধ্যায়ের জন্য যদি আমরা যাই, এই যে দূরত্ব ও সরল রিলেটেড ম্যাথ, ভাইয়া দ্বিতীয় অধ্যায় পুরো কমপ্লিট সৃজনশীল সহ। যদি কেউ আমার দ্বিতীয় অধ্যায়ের ওই যে ফ্রি কোর্স দেখাইলাম না ওয়েবসাইট একটু আগে, ওইখানে গিয়ে এনরোল করে ফ্রি কোর্সটা করে ফেলাও। এইখানে এর বাইরে আর মানে তোমার কিছুই লাগবে না, জাস্ট ওই পুরো চ্যাপ্টারটাই আমার আপলোড করা আছে। দূরত্ব সরণ রিলেটেড ম্যাথ কি ম্যাথ আসে সেটাও এখানে বলা আছে। বেগ ও ত্বরণ নির্ণয় সংক্রান্ত ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, এগুলো আসে। ওকে, এগুলো খুবই আসে। এই যে সময় নির্ণয় সংক্রান্ত ম্যাথ, দূরত্ব বনাম সময় গ্রাফ, বেগ বনাম সময় গ্রাফ, গ্রাফের মধ্যে এই দুইটা গ্রাফ থেকে তো প্রচুর প্রশ্ন আসে দ্বিতীয় অধ্যায়ে, তোমরা জানো। সো এই কয়েকটা টপিক পড়লে দ্বিতীয় অধ্যায় কভার। এখন আমি বলবো যারা দ্বিতীয় অধ্যায় পারো তারা তোমরা কোনোদিন দ্বিতীয় অধ্যায়ের এই টপিকগুলো বাদ দিবা না। তোমার টেস্টের আগ পর্যন্ত তুমি যদি সম্ভব হয় প্রত্যেকদিন একবার হইলেও তোমার নোটটা খুলো, আর নোট না থাকলে নোট বানাও। আমার ক্লাস লেকচারগুলো দেখো, আমার ক্লাস লেকচার আমি একদম নোট করে পড়াই। সো ওই নোটগুলো বানায়া তুমি এখনো যদি শেষ না করো, 5 মাস সময় আছে, তো তোমাদের এনাফ টাইম, তুমি এখনই শেষ করে ফেলতে পারবা। ঠিক আছে, সো এই টপিকগুলো দ্রুত বুঝে এই টপিক রিলেটেড ম্যাথ করো। আর তুমি যদি আমার ক্র্যাশ কোর্সটাতে জয়েন করো সৃজনশীল এবং বহু নির্বাচনী সমাধান, তাহলে আমি বলবো আর তোমার আর কিচ্ছু করার দরকার নেই। তোমার সিলেবাস শেষ না হইলেও ওই কোর্সটা আমি এমনভাবে তোমাদের টেস্ট পেপার সলভ করাবো যাতে গিয়ে তুমি একদম পুরো ফুল অ্যান্সার করতে পারো। তৃতীয় অধ্যায় দেখো, বল এবং ত্বরণের মধ্যে যে সম্পর্ক রিলেটেড সূত্রগুলো আছে, মানে F=ma দিয়ে যে তোমার ম্যাথগুলা, সেইগুলা বল এবং ত্বরণ নির্ণয় সংক্রান্ত ম্যাথ তোমাকে করতে হবে। ভরবেগ, এই যে ভরবেগ, এই টপিকটা হচ্ছে ভয়াবহ ইম্পর্টেন্ট। ভরবেগ ও ভরবেগের নিত্যতা সূত্র সংক্রান্ত ম্যাথ। আর শেষ বেগ নির্ণয়, হ্যাঁ শেষ বেগ নির্ণয়, অথবা হচ্ছে তোমার মিলিত বেগ নির্ণয়, এই যে মিলিত বেগ নির্ণয়, এই টাইপের যে প্রশ্ন খুবই আসে। আর সংঘর্ষ, এটাও ভালোই ইম্পর্টেন্ট ম্যাথ। আর ঘর্ষণ থাকে, এটা একটু কম ইম্পর্টেন্ট, বাট এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই 3টা আমি বলতে পারি। বল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক, ভরবেগের নিত্যতা সংক্রান্ত সূত্র, সংঘর্ষের নিত্যতা সূত্র খুবই স্থিতিস্থাপকতা এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ। আর এখানে দেখো ঘর্ষণ বল, এই যে 4টা দিলাম না, সবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তৃতীয় চ্যাপ্টার যদি কেউ পড়ো, এই টপিকের বাইরে আর কিচ্ছু তোমার পড়া লাগবে না। তুমি জাস্ট ধরে এই টপিকগুলো নোট করে পড়ে ফেলো। এই টপিকগুলো অলরেডি আমার কিন্তু ঘর্ষণটা বাদে, তোমার ওই যে ফ্রি ক্র্যাশ কোর্স দেখাইছিলাম না, ওইখানে ঘর্ষণটা বাদে বাকিগুলো কিন্তু অলরেডি কমপ্লিট। চাইলে তোমরা কিন্তু সেই কোর্সটা করে নিতে পারো, বেসিক তোমার ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে সিকিউ সলভও আমি সামনের ক্লাসগুলোতে করাবো। ওকে, চতুর্থ অধ্যায় দেখো, কাজ, ক্ষমতা, শক্তি। কাজ এবং শক্তির মধ্যে সম্পর্ক, কাজ নির্ণয় সম্পর্কিত ম্যাথ। গতিশক্তি, বিভব শক্তি, এই খুবই ইম্পর্টেন্ট রে ভাই। কর্মদক্ষতা এবং ক্ষমতা সম্পর্কিত ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই 2টা টপিকে। ওকে, এখন এই যে আরেকটা টপিক আছে, এটা খুবই আগুন টপিক। এগুলা শক্তি, নিত্যতা সূত্র, মুক্তভাবে পরন্ত বস্তুর বিভিন্ন বিন্দুতে যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। এখন তোমার টেস্টের আগে যদি সিলেবাস শেষ না থাকে, আজকের এই সাজেশনে আমি তোমাকে বললাম না, এই যে অলরেডি আমি কিন্তু 2, 3, 4 এইটা বললাম, এই 3টা চ্যাপ্টার থেকে তুমি 100-এ 100 ভাই 2টি প্রশ্ন পাবা। যদি না পাও তাহলে তুমি আমাকে পরীক্ষার পরে আইসা তুমি আমার যা ইচ্ছা বইলো তুমি, বাট আমি একদম সিউরিটি দিয়ে বলতেছি যে কোনো বোর্ড থেকেই তুমি
পরীক্ষা দাও না কেন, এই 2, 3, 4 থেকে 2টা প্রশ্ন আসে। একটা প্রশ্ন তো দুনিয়া উল্টে গেলেও আসবে, বাট 100% দিয়ে বলতে পারি যে 2টা প্রশ্ন আসবে। তারপরেও যদি মিস হয়, একটা তো কোনোদিন মিস হবে না, বাট 2টা প্রশ্নও কোনোদিন মিস হয় নাই আজ পর্যন্ত আমার দেখা মতে। সো আমি তোমাকে বলতেই পারি যে কোনোদিন মিস হবে না, 2, 3, 4 থেকে 2টা প্রশ্ন। সো এই 2, 3, 4 এর জাস্ট অ্যাটলিস্ট এই চাপটা 3-4টা কনসেপ্ট পড়ার মাধ্যমেই তোমার কিন্তু এইটা শেষ হয়ে যাইতে পারে। ঠিক আছে, এখন পঞ্চম অধ্যায় থেকে এই একটা অধ্যায় থেকেই একটা প্রশ্ন চলে আসে অনেক বোর্ডে। সো খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, এই একটা চ্যাপ্টারই খুবই ইম্পর্টেন্ট। ওকে, আরেকটা চ্যাপ্টার আছে 11 আর একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা থেকেও না একদম একটা প্রশ্ন থাকি, যে কোনো বোর্ডে একটা প্রশ্ন থাকি। তাহলে পঞ্চম অধ্যায়টা আর 11 অধ্যায়টা প্রায় সব বোর্ডেই মিনিমাম প্রশ্ন থাকে। সো এই চ্যাপ্টারটাও তুমি শেষ করে ফেলবা যত দ্রুত সম্ভব। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক, ওই যে তোমার হচ্ছে P = F/A, ওই সূত্রটা থেকে ম্যাথ আসে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ। এরপর হচ্ছে আর্কিমিডিসের সূত্র এবং প্লট। আরে বাইরে ভাই, এটা তো খুবই ইম্পর্টেন্ট। আর তরলের ভেতরে কোনো বস্তু ভাসবে নাকি ডুবে যাবে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর প্যাসকেলের সূত্র, বল বৃদ্ধিকরণ নীতি, আরে এটা থেকে তো পুরো এক সেট কোয়েশ্চেন চলে আসে। ইয়ং এর গুণাঙ্ক একটু কম ইম্পর্টেন্ট, বাট এই যে 4টা টপিক আগুন, পুরাই আগুন। এই চ্যাপ্টার থেকে যদি কোয়েশ্চেন আসে দেখবে এইগুলার বাইরে কোনো প্রশ্ন কিন্তু আসবে না। এখন ষষ্ঠ অধ্যায়ের তত বেশি একটা গুরুত্বপূর্ণ না, কোনো একটা বোর্ডে আসলে আসে, না আসলে নাই। তুমি চাইলে ষষ্ঠ অধ্যায়টা যদি নাও পড়ো, বাদ দিয়ে দাও, তাহলে কোনো সমস্যা নাই, বাদ দিলে দিতে পারো। আর যদি পড়ো তাহলে এই যে তাপমাত্রা 3টি স্কেলের মধ্যে সম্পর্ক, দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তন, প্রসারণ সহক এবং mkg ভরের কোনো বস্তুকে নিয়ে যেতে, কোথা থেকে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, mkg ভরের কোনো বস্তুকে এই যে θ1 থেকে θ2 তাপমাত্রা নিয়ে যেতে। ঠিক আছে, মানে তুমি কোনো একটা বস্তুর তাপমাত্রা পরিবর্তন করে কি করবা, θ1 থেকে θ1, মানে ধরো এই যে 50 ডিগ্রি সেলসিয়াস আছে, সেটাকে থেকে তুমি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাবা, তাহলে কি পরিমাণ তাপ দিতে হবে বা হচ্ছে বর্জিত হবে। ওকে, আবার এই 0 ডিগ্রি থেকে ধরো 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাবা, তাহলে কি পরিমাণ তাপ গৃহীত অথবা বর্জিত হবে। এই রিলেটেড ম্যাথগুলো চাইলে এখান থেকে করতে পারে। 3টা টপিক দিয়েছি। এখন সপ্তম অধ্যায়টাও আবার একটা ভালো চ্যাপ্টার। অনেক বোর্ড থেকে প্রায় বোর্ডই দেখা যায় যে সপ্তম অধ্যায় থেকে কোয়েশ্চেন মিস হয় না। তো তুমি যে বোর্ড থেকেই হও, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, যে বোর্ড থেকেই হও না কেন তুমি, এখানে কিন্তু তোমার এই সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ থেকে একটা প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। বাট এখানে টপিকও কম। দেখো, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, তরঙ্গের বেগ, শব্দের বেগ নির্ণয় সম্পর্কিত যে ম্যাথগুলো আছে না, সেই ম্যাথগুলো তুমি করবা। ওকে, আমি আবারও বলি, আমার ক্র্যাশ কোর্সে এগুলো সবই ইনক্লুডেড থাকবে। তাপমাত্রা পরিবর্তনের জন্য শব্দের বেগের পরিবর্তন, বিভিন্ন তাপমাত্রায় শব্দের বেগ নির্ণয়, এই টপিকটা শেষ করবা। প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না, এই যে এইটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে এটা আসে গ নাম্বারে, আর এটা হচ্ছে ঘ নাম্বারে। এই দুইটা টপিক থেকে একটা সৃজনশীল আসে। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই সপ্তম অধ্যায় মাত্র এই যে দেখো, আমি জাস্ট এই কয়েকটা টপিক বললাম না, এগুলো দেখো ভাই, আমি তোমার একদম শর্ট করে দিছি। তোমার কাজ হচ্ছে এই টপিকগুলো যদি তুমি পেরেও থাকো, তুমি মনে করবে না যে আমি পারি, তুমি রিভিশন দাও, কারণ যত বেশি রিভিশন দিবা তত বেশি কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে। তুমি যদি 90+ মার্ক পেতে চাও, তাহলে তোমার জন্য একটা টেকনিক আমি আজকে তোমাকে একদম লিখিত বলে দিলাম ভাই, তুমি একটা কাজ করবা। সেটা হচ্ছে এই যে 90+ মার্ক পেতে চাইলে তুমি নতুন কিছু না শিখবা না, তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে নোট করবা, ওইটারই না তুমি বারবার দেখবা। আমি তোমার লিখিত দিলাম, তোমার মতো ভালো রেজাল্ট তুমি বোর্ড স্ট্যান্ড করে ফেলতে পারবা। ঠিক আছে, কিছু টপিক, সেই টপিকগুলোকে ভালো মতো করবা, অ্যান্ড ওই টপিকগুলোর বারবার ম্যাথ সলভ করবা। পুরা বই যদি তুমি পড়তে চাও, তোমার পুরা বইয়ে যদি তুমি মাস্টার হইতে চাও, তাহলে তুমি ধরা খাবা। কারণ অল্প সময়ে তুমি অনেক কিছু পড়তে যাবা। ব্রেইন তো ভাই, যত ভালো স্টুডেন্টই হও তুমি, তোমার ব্রেন ভালো হইলে তো আরো ভালো। তুমি যে জিনিসটা বারবার করো, তুমি দেখবে আরো ভালো রেজাল্ট করবা। পুরো বই তো তোমার দিতে হবে না, প্রশ্ন আসবে তো 8টা, দিবা তুমি 5টা, অলরেডি তোমার 3টা চ্যাপ্টারের প্রশ্ন বাদই যাবে। তো তোমার এত পরিশ্রম করার তো দরকার নেই। এমসিকিউর জন্য যতটুকু লাগে ততটুকু পড়ো বাকি চ্যাপ্টার, আর সৃজনশীলের জন্য তুমি জাস্ট কিছু ফিক্সড চ্যাপ্টার ধরো, অ্যান্ড ওই চ্যাপ্টারগুলোকে পুরো ভাইজা ফেলো। কিছু ফিক্সড চ্যাপ্টার, কিছু ফিক্সড টপিক, ওইগুলারে পুরো একদম ভাইজা ফেলো, ভাইয়া বুঝো, একদম ঝাঁঝরা করে ফেলো পড়তে। এখন দেখো, অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন, উত্তল এবং উপতল দর্পণে যে প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র আছে না। আচ্ছা, অষ্টম আর নবম। অষ্টম আর এতক্ষণ পর্যন্ত আমি যেটা বলছি 1, 2, 3, আচ্ছা এক বাদ। ওকে, 2, 3, 4, এই 2, 3, 4 থেকে প্রশ্ন পাইতেছো কয়টা ভাই? 2টি। তারপরে কি বলছি, সপ্তম অধ্যায় থেকে একটা পাইয়েই যেতে পারো। ঠিক আছে, সপ্তম অধ্যায় থেকে, আর পঞ্চম আর সপ্তম। আচ্ছা, আমি তোমাকে একদম স্পেসিফাই করে দিই যাতে জীবনেও মিস না হয়। যেমন এই যে পঞ্চম আর সপ্তম, এই যে এখান থেকে প্রশ্ন পাইয়েই যেতে পারো। কয়টা? এখান থেকে আমি বলতে পারি যে 2টি, বাট যদি মিস হয় তাও আচ্ছা ধরে নাও 1টি। ঠিক আছে,
তাহলে পঞ্চম আর সপ্তম অধ্যায় থেকে পাইয়া গেছো কয়টা? একটা। তাহলে দুইটা আর একটা, তিনটা। আর তাহলে তোমার প্রশ্ন লাগে কয়টা? দুইটা না? এই যে অষ্টম অধ্যায় যদি তুমি পারো, আলোর প্রতিফলন আর প্রতিসরণ, সেখান থেকে একটা প্রশ্ন আসবে। তাহলে অষ্টম অধ্যায় যদি তুমি পারো, তাহলে এই যে তোমার হচ্ছে অষ্টম আর হচ্ছে নবম, এই দুইটা থেকে 100% একটা প্রশ্ন আসবে। 100% একটা প্রশ্ন আসবে অষ্টম আর নবম। আর 11 আমি বলতে পারি যে দশম আর 11, এই যে 10 আর 11। আচ্ছা, আমি এটা কেন বলতেছি তোমার জীবনেও যাতে তোমার মিস না হয়, মানে দুনিয়া উল্টে যাবে কিন্তু তোমার 5টা সৃজনশীল মিস হবে না। 10 আর 11, তো এখান থেকে তোমার আসবে কয়টা বলো তো? একটা। এই যে দেখো 2 3 4 5 7 8 9 10 11, এই এখান থেকে তুমি যদি পড়ো 5টা সৃজনশীল তোমার চলেই আসবে। 7টাও আসতে পারে, 8টার 8টাও এই চ্যাপ্টারগুলো থেকে চলে আসতে পারে কোনো বোর্ডে, বাট সব বোর্ডে না। সো এইটা পড়লে জীবনেও 5টা কোয়েশ্চেন তোমার মিস হবে না। এইটা কত গুরুত্বপূর্ণ দিয়ে বললাম, দেখছো? এখন অষ্টম অধ্যায় আর নবম অধ্যায় মিলে একটা সৃজনশীল আসে। অষ্টম অধ্যায় দেখো আলোর প্রতিফলন, উত্তল এবং অবতল দর্পণের প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র, বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি নির্ণয়, এইটার থেকে তো জানোই গ নাম্বারে আসে। আর বিবর্ধন নির্ণয়ের থেকে বস্তুর দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য নির্ণয়, এটা ঘ নাম্বারে আসে। আর এই যে 1/u প্লাস হচ্ছে তোমার 1/v ইকুয়াল টু হচ্ছে তোমার 1/f, এই সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন চলে আসে। ওকে, এখান থেকে এই টপিকগুলো পড়লেই হবে। এরপরে দেখো নবম অধ্যায় আলোর প্রতিসরণ। হ্যাঁ, প্রতিসরণের সূত্র ও প্রতিসরণাঙ্ক নির্ণয়, পূর্ণ বন্ধনের প্রতিফলন হবে কিনা সেই সম্পর্কিত ম্যাথ, উত্তল এবং অবতলের এই যে রশ্মিচিত্র খুবই ইম্পর্টেন্ট, আর চোখের ত্রুটি এটা খুবই ইম্পর্টেন্ট, বিবর্ধনটাও খুবই ইম্পর্টেন্ট। এই টপিকগুলো আমি যেগুলো দিচ্ছি সবই ইম্পর্টেন্ট, বাট তার মধ্যে থেকেও যদি ইম্পর্টেন্ট বলতে চাই তাহলে এগুলাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। এরপরে দেখো দশম অধ্যায় স্থির কুলম্বের সূত্র এবং দুইটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল, এটা তো গ নম্বরের জন্য খুবই ফেমাস কোয়েশ্চেন। এবং দুইটি চার্জকে কোথায় রাখলে কোনো বল অনুভব করবে না বা লব্ধি প্রাবল্য শূন্য হবে, এটাও তো হচ্ছে খুবই ফেমাস প্রশ্ন তোমার ঘ নম্বরের জন্য। তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব আর তড়িৎ চৌম্বকীয় আবেশ, এই যে এই কয়েকটা টপিক দশম অধ্যায় থেকে পড়লেই হয়। বাট আগুন টপিক হচ্ছে এই দুইটা, এই দুইটা। এরপরে দেখো একাদশ অধ্যায় জলবিদ্যুতের কথা কি বলবো, একটু আগে বললাম না যে একটা মাত্র চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসে, একদম 100% বলতে পারি। তাও যদি কোনো বোর্ডে মিস হয়, যদিও হয় না, বাট এই যে 99% পসিবিলিটি আছে এখান থেকে একটা প্রশ্ন চলে আসবে। সবার আগে এটা পড়ো। ওকে, তো একাদশ অধ্যায় জলবিদ্যুতের মধ্যে তুমি তুল্য রোধ বের করা সবার আগে শিখবে, একটা প্রশ্ন গ নম্বরে খুবই 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 আসে। সো এটার আমি 3 স্টার মাইরা দিতে পারি, ঠিক আছে? আর এই চ্যাপ্টারটারও আমি 3 স্টার মাইরা দিলাম। ওকে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবার দেখো বর্তনী সমাধান, এটা তো আসেই, বর্তনীর কোথায় বিভব কত, কোথায় রোধ কত, এগুলো যদি না জানো তাহলে ক্র্যাশ কোর্সে জয়েন করে আমি তোমাদের একদম পুরো ভাইজা দিব, ঠিক আছে? এগুলো পুরো ভাইজা দিব। বর্তনী বিভিন্ন অংশ তড়িৎ প্রবাহ বিভব পার্থক্য নির্ণয়, তো বললাম আমি। বর্তনী বিভিন্ন অংশ ক্ষমতা ও তাপ নির্ণয়, আর বিদ্যুৎ বিলের হিসাব, কোনো একটা বাতি কতক্ষণ চালালে কি পরিমাণ বিদ্যুৎ বিল যাবে তোমার, সেই হিসাব। এখন দ্বাদশ অধ্যায় বিদ্যুতের চৌম্বকীয়, এই যে তড়িৎ চৌম্বকীয় আবেশ আর স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার, তড়িৎ প্রবাহ, পাক সংখ্যা এবং বিভবের মধ্যে সম্পর্ক। এই চ্যাপ্টারটা যদি জাস্ট কিছুই না পড়ো, এতটুকু পড়ো, তাহলে তোমার একদম সিকিউ হয়ে যাবে, এমসিকিউ হয়ে যাবে, যদি এটা থেকে তোমার সিকিউ খুব কম আসে। সো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি সবার এই সাজেশনটা উপকৃত হয়েছে। ক্র্যাশ কোর্সে জয়েন করতে চাইলে জয়েন করো, অ্যান্ড হচ্ছে যদি না বুঝো যে কিভাবে জয়েন করতে হবে তাহলে কমেন্ট করো যে ভাইয়া কিভাবে জয়েন করবো, একটা ভিডিও বানান, আমি তোমাদের ভিডিও দিয়ে দিব। যে ক্র্যাশ কোর্সের ফ্রিগুলোতে তো কিভাবে জয়েন করবো অলরেডি তোমাদের হচ্ছে ভিডিও আপলোড করা আছে, চ্যানেলে একটু খুঁজলেই পেয়ে যাবা। পেইডগুলোতে কিভাবে জয়েন করবো সেটাও কিন্তু আমি চাইলে তোমাদের ভিডিও যদি তোমরা বানাই দিব। সো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।